জ্ঞান বিকাশ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদগুলো দেখাবো এবং তাদের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমরা আপনাদেরকে দেখাবো কোন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স কি ভাব বা অর্থ প্রকাশ করে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন কন্ডিশনাল 4 প্রকার। গত টিউটোরিয়ালেও আমরা বিষয়টি জেনেছি। এখানে আপনারা কন্ডিশনের নামগুলো দেখতে পাচ্ছেন, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। চলুন আমরা এক এক করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি। লক্ষ্য করুন, জিরো কন্ডিশনাল কাকে বলে? জিরো কন্ডিশনাল হচ্ছে এমন একটি বাক্য যে বাক্যে দুটি ক্লজ থাকবে এবং দুটি ক্লজ দ্বারা বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য এবং অভ্যাসগত কর্ম ইত্যাদি বিষয়গুলো প্রকাশ করবে। চলুন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি জানবো এবং তার আগে আমরা জিরো কন্ডিশনালের গঠন সম্পর্কে জানবো, কারণ প্রতিটি কন্ডিশনালেরই নিজস্ব একটা গঠন রয়েছে। চলুন আমরা জিরো কন্ডিশনালের গঠনটা স্ক্রিনে দেখে নিই। আপনারা এখানে লক্ষ্য করছেন জিরো কন্ডিশনালের গঠন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ জিরো কন্ডিশনালে যে দুটি ক্লজ যুক্ত হয় দুটি ক্লজই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠিত হতে হবে। প্রেজেন্ট সিম্পল বলতে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইঙ্গিত করা হয়েছে বা বোঝানো হয়েছে। এবার আসুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে জিরো কন্ডিশনাল বোঝার চেষ্টা করি। আপনারা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছেন যাতে বলা হচ্ছে ইফ ইউ ক্রস অ্যান ইন্টারন্যাশনাল ডেট লাইন দ্য টাইম চেঞ্জেস, অর্থাৎ আপনি যদি আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করেন তাহলে কি হবে? সময় বদলে যাবে। এখন এটি একটি বৈজ্ঞানিক সত্য, তাই এই বাক্যটিকে কি করতে হয়েছে? এই বাক্যটিকে জিরো কন্ডিশনালে গঠন করতে হয়েছে। এই বাক্যটিকে জিরো কন্ডিশনালে গঠন করার কারণে আমরা কি করেছি? ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, এই নিয়মে আমরা এই বাক্যটিকে গঠন করেছি। সুতরাং আমরা সবসময় মনে রাখবো যে জিরো কন্ডিশনাল যখন আমরা গঠন করব আমাদের উভয় ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হতে হবে। আর জিরো কন্ডিশনাল দ্বারা কি প্রকাশ করবে? বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য ইত্যাদি। চলুন আমরা পরবর্তী উদাহরণ দেখে নিই। এখানে আপনারা একটি উদাহরণ দেখতে পাচ্ছেন, ফসফরাস বার্নস ইফ ইউ এক্সপোজ ইট ইনটু এয়ার। যদি আপনি বাতাসে ফসফরাসকে মেশান তাহলে কি হবে? আগুন জ্বলবে। এটিও একটি বৈজ্ঞানিক সত্য, এটি বিজ্ঞান দ্বারা প্রমাণিত। এখানে শর্ত যেটি দেয়া হয়েছে, বাতাসে ফসফরাস মিশালে বা এক্সপোজ করলে কি হবে? আগুন ধরবে। এটা ধরবেই ধরবে, অর্থাৎ আগুন জ্বলবেই জ্বলবে আপনি যদি ফসফরাসটা বাতাসে এক্সপোজ করে দেন। তাহলে এটি একটি জিরো কন্ডিশনাল, কারণ এখানে কি একটি ঘটনার কারণে আরেকটি ঘটনা ঘটতেই হবে, ঘটবেই। চলুন আমরা আরো একটি উদাহরণ দেখি। এখানে আপনারা একটি উদাহরণ দেখতে পাচ্ছেন, ইফ এ পারসন ইজ বর্ন ইন দ্য ওয়ার্ল্ড হি মাস্ট ডাই ওয়ান ডে। লক্ষ্য করুন, এই বাক্যটি একটি চিরন্তন সত্যযুক্ত বাক্য। এখানে দুটি ক্লজ রয়েছে। একটি ক্লজে বলা হয়েছে যদি একজন ব্যক্তি পৃথিবীতে জন্মায়, আরেকটি ক্লজে বলা হয়েছে জন্মালে কি হবে? তার যে ঘটনাটা ঘটবে, যে ফলাফলটা হবে সেটা কি? তাকে একদিন মরতেই হবে। লক্ষ্য করুন, এই কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ঘটনা অবসম্ভাবী, অর্থাৎ একটি হলে আরেকটি হবেই। এরকম চিরন্তন সত্য যেই সকল ঘটনা দ্বারা প্রকাশ করা হবে সেই সকল ঘটনাযুক্ত বাক্যকে আমরা কোন কন্ডিশনালে গঠন করব? আমরা জিরো কন্ডিশনালে গঠন করব। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য যে সকল বাক্যে রয়েছে সেই সকল বাক্যকে আমাদের জিরো কন্ডিশনালে গঠন করতে হবে। এই দুটি জিরো কন্ডিশনালে আমরা যে দুটি ক্লজ গঠন করব, দুটি ক্লজই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুসারে গঠন করব। চলুন আমরা এখন পরবর্তী কন্ডিশনালে যাই। এরপরে রয়েছে ফার্স্ট কন্ডিশনাল। লক্ষ্য করুন, ফার্স্ট কন্ডিশনালে যে ব্যাপারটি ঘটে সেটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল যে ফলাফলটি সেটি ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালের সঙ্গে বাস্তবতার একটা বিশাল সম্পর্ক রয়েছে, একটা ব্যাপক সম্পর্ক রয়েছে। এই ফার্স্ট কন্ডিশনালে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালে সর্বদা ঘটনাটা ঘটার চান্স থাকে। আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝবো, তবে তার আগে আমরা ফার্স্ট কন্ডিশনালের গঠনটি দেখব। আপনারা স্ক্রিনে এখন ফার্স্ট কন্ডিশনালের গঠন দেখতে পাচ্ছেন। ফার্স্ট কন্ডিশনালের গঠনটা কি? ফার্স্ট কন্ডিশনালের গঠনটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস
ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালে বাক্যগুলো প্রথমে আপনি ইফ ব্যবহার করবেন, তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবেন এবং আরেকটি ক্লজ ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহার করবেন। কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক। ইফ আই হ্যাভ দ্য মানি আই উইল বাই দিস কার। যদি আমার টাকা থাকে, যদি আমার টাকা হয়, তবে আমি এই গাড়িটি কিনবো। টাকা হতেও পারে এবং টাকা হলে গাড়ি কেনার সম্ভাবনা বেশি রয়েছে, মানে টাকা হলে গাড়িটা হয়তো আমি কিনবই। ফার্স্ট কন্ডিশনাল দ্বারা এই ভাবটি প্রকাশ করা হয়। আমি আবারও বলছি, ফার্স্ট কন্ডিশনালের ঘটনাটা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। চলুন আমরা আরো একটি উদাহরণ দেখি। ইফ ইটস সানি উই উইল গো টু দ্য পার্ক। যদি দিনের আলো থাকে তবে আমরা কি করব? তবে আমরা পার্কে যাব। তার মানে দিনের আলো থাকার সম্ভাবনা আছে এবং যদি থাকে তাহলে আমাদের পার্কে যাওয়ার সম্ভাবনা 80 থেকে 90 ভাগ, অন্য কোনো ঘটনা না ঘটলে। সুতরাং এটি কি? এটি একটি ফার্স্ট কন্ডিশনাল এবং এখানে ঘটনাগুলো ঘটার সম্ভাবনাই বেশি থাকে। আর এর স্ট্রাকচারটা কি হবে? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। আপনারা পর্দায় আরো একটি উদাহরণ দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন। এই উদাহরণটিতে কি বলা হচ্ছে? এই উদাহরণটিতে বলা হচ্ছে ইফ শি ফোনস মি আই উইল মিট হিম। লক্ষ্য করুন, ইফ শি ফোনস মি, যদি সে আমাকে ফোন করে আমি তার সাথে দেখা করব। ফোন করলে দেখা করার সুযোগ আছে এবং দেখা না করার তেমন কোনো সুযোগ নাই। তার মানে কি? ফোন করলেই ঘটনাটা হয়তোবা ঘটে যাবে। সুতরাং এটি একটি ফার্স্ট কন্ডিশনাল। স্ট্রাকচারটি লক্ষ্য করুন, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি ফার্স্ট কন্ডিশনাল কোন ধরনের ঘটনাগুলোকে নিয়ে গঠিত হয় এবং এর ক্লজগুলোতে কোন কোন টেন্স থাকে। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে এমন একটি কন্ডিশনাল বাক্য যে বাক্যে দুটি ঘটনা থাকবে, যে দুটি ঘটনা ঘটার সম্ভাবনা বাস্তবতার দিক থেকে সবচেয়ে বেশি। চলুন আমরা পরবর্তী কন্ডিশনালে যাই। সেকেন্ড কন্ডিশনাল। এই কন্ডিশনালে ঘটনাটা ঘটার সম্ভাবনা খুবই কম। এই কন্ডিশনালের যে ঘটনাগুলো ব্যাখ্যা করা হয় বা যে ঘটনাগুলো এই কন্ডিশনের মাধ্যমে প্রকাশ করা হয়, সেই ঘটনাগুলো ঘটে খুবই সামান্য বা কখনো ঘটে কখনো ঘটে না। 100 বছর 200 বছর কিংবা মানব ইতিহাসে কিংবা মানুষের কারো জীবনে খুবই কম ঘটে থাকে এই ঘটনাগুলো। বিষয়টা আমরা কয়েকটি উদাহরণের মধ্যে বোঝার চেষ্টা করব, কিন্তু তার আগে আমরা কি শিখব? তার আগে আমরা সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার বা গঠন শিখব। চলুন আগে আমরা সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটি স্ক্রিনে দেখি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড কন্ডিশনালের গঠনটা কি? ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে পাস্ট কন্ডিশনালের গঠনটা কি? আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আসছি পরবর্তী স্ক্রিনে। পাস্ট কন্ডিশনালের গঠনটি লক্ষ্য করুন। আপনি একটি পাস্ট কন্ডিশনাল কিভাবে গঠন করবেন? সাবজেক্ট প্লাস উড অবলিক শুড অবলিক কুড অবলিক মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এই স্ট্রাকচারে মূলত পাস্ট কন্ডিশনাল গঠিত হয়। এবার আসুন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। ইফ আই ওয়ার ইউ আই উড ড্রাইভ মোর কেয়ারফুলি ইন দ্য রেইন। যদি আমি তুমি হতাম তবে আমি বৃষ্টিতে আরো সতর্কতার সঙ্গে গাড়ি চালাতাম। এখন কেন বলা হয়েছে এটার সম্ভাবনা খুবই কম? আপনাদেরকে মনে রাখতে হবে সেকেন্ড কন্ডিশনালে যে ঘটনাগুলোর বর্ণনা দেয়া হয় সেই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা খুবই কম থাকে। চলুন আমরা আরো একটি উদাহরণ দেখি। ইফ ডগস হ্যাড উইংস দে উড বি এবল টু ফ্লাই। যদি কুকুরের ডানা থাকে তাহলে কি হতে পারে? কুকুর আকাশে উঠতে সক্ষম হতে পারে। কুকুরে কি কখনো ডানা থাকে? তবে এখানে একটি সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা কি? মানব সৃষ্টিতে বা জীববৈচিত্র্যে অনেক সময় অনেক অবাক করা ঘটনা দেখা যায়। যদি কখনো দেখা যায় যে কোনো একটি কুকুরের ডানা রয়েছে, আমরা কি খুব বেশি অবাক হব? কারণ আমরা নিশ্চয়ই মাঝে মধ্যেই পত্র পত্রিকায় দেখি দুই মাথাওয়ালা সন্তান, তিনজন বাচ্চা একসঙ্গে জোড়া লেগে জন্মেছে, এরকম অদ্ভুত ঘটনা তো পৃথিবীতে দেখাই যায়। আর এই ধরনের অদ্ভুত ঘটনাগুলোই হচ্ছে আসলে মূলত সেকেন্ড কন্ডিশনালে ঘটে থাকে, বা এমন অদ্ভুত ঘটনার বর্ণনাই সেকেন্ড কন্ডিশনালে বর্ণনা দেয়া হয়। সুতরাং আমরা এই বিষয়টি সবসময় লক্ষ্য রাখবো। সেকেন্ড কন্ডিশনাল আমরা কিভাবে গঠন করব? সেকেন্ড কন্ডিশনাল আমরা গঠন করব প্রথমে ইফ, তারপর আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপর আমরা কি করব?
পাস্ট কন্ডিশনাল ব্যবহার করব। আর পাস্ট কন্ডিশনালের গঠনটা ইতিমধ্যে আপনারা দেখেছেন, সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক শুড অবলিক মাইট। এভাবে আমরা পাস্ট কন্ডিশনাল গঠন করতে পারি। আপনারা আরো একটি উদাহরণ পর্দা দেখতে পাচ্ছেন। ফলো উড বি স্যাড ইফ জন লেফট। একজন দুঃখিত হবে যদি আরেকজন তাকে ত্যাগ করে। এখন লক্ষ্য করুন, ত্যাগ করলে সে দুঃখিত হতো, এখনো ত্যাগ করে নাই, তবে ত্যাগ করার সুযোগ রয়েছে। ত্যাগ কখনো করলেও করতে পারে, হয় না খুব ভালো সম্পর্ক অনেক সময় ভেঙে যায়, 35, 40, 50 বছরের সম্পর্কও তো ভেঙে যায়, ঠিক না? সুতরাং এই ঘটনাও ঘটতে পারে, তবে ঘটার সম্ভাবনা কম বলে ধারণা করা হয়। এমন ধরনের বাক্যগুলোই সেকেন্ড কন্ডিশনালের মাধ্যমে প্রকাশ করা হয়। আর তার গঠনটা কি? ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল। আর পাস্ট কন্ডিশনালের গঠনটা কি? সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক শুড অবলিক মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এবার চলুন আমরা থার্ড কন্ডিশনাল সম্পর্কে জানার চেষ্টা করি। থার্ড কন্ডিশনাল এমন একটি কন্ডিশনাল যে কন্ডিশনালে ঘটনাটির বাস্তবতার সঙ্গে আর কোনো সম্পর্কই থাকবে না, এবং থার্ড কন্ডিশনালে যে ঘটনার বর্ণনা দেয়া হবে, যে ফলাফল প্রত্যাশা করা হবে, সেটা আর কি হবে না, সেটা কখনো আর ঘটবে না। এটা একটা কল্পনা প্রসূত আকাঙ্ক্ষা হিসেবেই থেকে যাবে। আমরা কিছুক্ষণ পরে উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। আগে আমরা এখন থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটি দেখে নিব। থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার কি? ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। এখন আমাদেরকে জানতে হবে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল আসলে কিভাবে গঠন করতে হয়। চলুন পরবর্তী স্ক্রিনে আমরা জেনে নিই পাস্ট পারফেক্ট কন্ডিশনাল কিভাবে গঠন করতে হয়। দেখুন, পাস্ট পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখে ফেলেছেন। সাবজেক্ট প্লাস উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3। এই স্ট্রাকচারে আপনি পাস্ট পারফেক্ট কন্ডিশনাল গঠন করতে পারবেন। চলুন এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে পাস্ট পারফেক্ট কন্ডিশনালটি বুঝে নেওয়ার চেষ্টা করি। If we had played a little better, we could have won the game. লক্ষ্য করেন কি বলা হচ্ছে এখানে। মনে করুন একটা খেলা হয়েছে, খেলাতে একদল হেরে গেছে, তখন ওই দল হারার পরে বলছে, ইস, যদি আমরা আরেকটু ভালো খেলতে পারতাম তাহলে আমরা জিততে পারতাম। এখন যে খেলা একবার শেষ হয়ে গেছে, কেউ তো আর সেই খেলা আবার খেলে বলবে না, চলো আবার খেলো, তোমরা আমাদেরকে হারাও। কিন্তু আমরা কি করি, মনে করুন বাংলাদেশ আর ভারতের ক্রিকেট খেলা হচ্ছে, মনে করুন বাংলাদেশ হেরে গেল, আমরা খেলার পরে অনেক চুলচেরা বিশ্লেষণ করি, বা আমাদের খেলোয়াড়রা সাংবাদিক সম্মেলনে বলেন যে আমরা ওটা করলে হয়তোবা আরো ভালো করতে পারতাম, এটা করলে হয়তো আরো ভালো করতে পারতাম, আমরা জিততেও পারতাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে খেলাটা শেষ হয়ে গেছে সেই খেলাটা কি আবার খেলতে দিয়ে সেই কথাটা কি বাস্তবায়ন করতে দেয়া হবে? কিন্তু কি হয়, মানব সভ্যতার ইতিহাসে এমন কল্পনা তো হয়েই থাকে না, মানব জীবনে এমন কল্পনা তো হয়েই থাকে। একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমরা ভাবি কি, ইস, যদি আমি এই কাজটা অন্যভাবে করতাম, আহারে যদি আমি বিষয়টা আগে বুঝতে পারতাম তাহলে হয়তোবা ঘটনাটা এমনটা ঘটতো না। যখন আমাদের সঙ্গে খারাপ কোনো ঘটনা ঘটে আমরা কি বলি, আমি যদি বিষয়টা আগে জানতাম তাহলে তো ব্যাপারটা এমন হতো না। কিন্তু বিষয়টা তো ঘটেই গেছে, যে ঘটনা একবার ঘটে যায় সে তো রিপিট হওয়ার সুযোগ আসলে থাকে না। সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে, থার্ড কন্ডিশনাল এমন সব ঘটনা বর্ণনা করবে, এর ক্লজ গুলো, এর দুটি ক্লজ এমন সব ঘটনা বর্ণনা করবে যে ঘটনাগুলো আসলে কল্পনা প্রসূত এবং বিপরীত। অতীতে যা ঘটে গেছে থার্ড কন্ডিশনালের মাধ্যমে কি করা হবে, তার একটা বিপরীত ফলাফল কল্পনা করা হবে, একটা বিপরীত দিক নিয়ে চিন্তা করা হবে। মনে করেন কেউ হেরে গেছে, কেউ সে ভাববে যদি আমি অমুকটা করে জিততে পারতাম, যদি আমি আরেকটু ভালো ব্যাট করতে পারতাম। মনে করেন সাকিব আল হাসান একটা বাজে শট খেলে আউট হয়ে গেছে, ড্রেসিং রুমে যাওয়ার পরে হয়তোবা সে ভাবে বা তার সতীর্থ খেলোয়াড়দেরকে বলে, যদি আমি ওই শটটা ভাবে না খেলতাম তাহলে আমি আউট হতাম না। কিন্তু তাকে কি আবার মাঠে ফিরিয়ে আনা হবে? ওই শটটা খেলার জন্য আনা হবে না। সুতরাং থার্ড কন্ডিশন হচ্ছে এমন সব ঘটনার বর্ণনা দিবে যে ঘটনাগুলো আসলে অতীতে ঘটে যায়, কিন্তু কেবলমাত্র পরে ওই ঘটনার বিপরীত একটা চিন্তা করা হয় আফসোসের স্বরে। আমার কাছে সবসময় মনে হয় যে থার্ড কন্ডিশন একটা বিশাল আফসোস।
চলুন আমরা আরো একটি উদাহরণ দেখি। লক্ষ্য করুন, if you had driven more carefully you would not have had an accident। বাক্যটিতে কি বলা হচ্ছে? মনে করেন একজন লোক, সে কি করেছে, সে গাড়ি চালিয়েছে খুব জোরে এবং অসতর্কতার সঙ্গে, খুব রেকলেসলি গাড়ি চালিয়ে সে কি করেছে, দুর্ঘটনা ঘটিয়েছে। এখন তাকে কেউ একজন বলছে, আহারে তুমি তো এখন দুর্ঘটনা ঘটিয়ে খুব ব্যথা পেয়েছো, আহত হয়েছে, হসপিটালে আছো, যদি তুমি আরেকটু সতর্ক হতে তাহলে তোমার এই দুর্ঘটনা ঘটতো না। কিন্তু দুর্ঘটনা তো ঘটেই গেছে, এটা শুধু এখন কল্পনাই করা যাবে, এটাকে আর বাস্তবায়ন করা যাবে না, কেবল আফসোসই করা যাবে, এটাকে আর নতুন করে ঘটানো যাবে না। আর থার্ড কন্ডিশন এই ধরনের ঘটনাগুলোই মূলত বর্ণনা করে থাকে। থার্ড কন্ডিশনালের গঠনটা আমরা কি দেখেছি? থার্ড কন্ডিশনালের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। আর পাস্ট পারফেক্ট কন্ডিশনালের গঠনটা আমরা কি দেখেছি? পাস্ট পারফেক্ট কন্ডিশনালের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস would have oblique should have oblique could have oblique might have প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আপনাদেরকে মনে রাখতে হবে, কন্ডিশনাল সেন্টেন্স গুলোতে ইফ যদি বাক্যের প্রথমে বসে আর ক্লজ গুলো যদি ইফ এর পরে বসে, তবে প্রথম ক্লজের পরে আপনাদেরকে একটি কমা ব্যবহার করতে হবে। এবং মনে রাখতে হবে ইফ যুক্ত ক্লজটি কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর বাকি যে ক্লজটি থাকে সেটি হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ। আর ইফ যুক্ত ক্লজটি হচ্ছে ডিপেন্ডেন্ট বা পরাধীন ক্লজ। ইফ যুক্ত ক্লজটি যদি প্রথমে বসে তাহলে আপনাদেরকে ডিপেন্ডেন্ট ক্লজের পরে একটি কমা ব্যবহার করতে হবে। আর যদি ইফ মাঝখানে বসে আর প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি বসে, তাহলে আর আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে কোনো কমা ব্যবহার করতে হবে না। অর্থাৎ দুটি ক্লজের মাঝখানে যদি ব্যবহৃত হয় তাহলে আর কমা ব্যবহার করতে হবে না। আজকের এই টিউটোরিয়ালটি শোনার এবং দেখার জন্য জ্ঞান বিকাশ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আরো একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।